তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা শুরু করব ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়। তার আগে আমাদের বোঝা উচিত যে পরিমিতি, এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা এই যে টপিকটা, এটা পরিমিতির মধ্যে অন্তর্গত। এখন বুঝতে হবে পরিমিতি বিষয়টা কি। পরিমিতি হচ্ছে দৈর্ঘ্য, আয়তন, তল প্রভৃতি নির্ণয় করার গাণিতিক পদ্ধতিকেই আমরা বলি পরিমিতি। যাই হোক, আজকে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করব, তার আগে আমাদের একটু দেখে নেওয়া দরকার যে বাহু ভেদে, কোণ ভেদে কত প্রকারের ত্রিভুজ আমরা পাই। তাহলে এক এক করে সেইগুলো আমরা প্রথমে দেখার চেষ্টা করি, তারপরে আমরা বুঝব পরিসীমা কাকে বলে এবং ক্ষেত্রফল কাকে বলে। আমরা দেখব যে বাহু ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা হয়। এখানে দেখো নাম্বার 1 যে চিত্রটা, সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ একক, অর্থাৎ সমবাহু ত্রিভুজ, যাকে বলা হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার তিনটে বাহুই সমান। এখানে দ্বিতীয় নাম্বার চিত্রে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, তার এবি এবং এসি এই দুটি বাহুকে বি একক দৈর্ঘ্যের, মানে দুটি বাহুই সমান, আর একটা বাহু অন্য দৈর্ঘ্যের বাহু। এই ধরনের যে ত্রিভুজ তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ, যাকে বলা হয় আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এবারে চলে এসো তৃতীয় নাম্বার যে চিত্র, সেই তৃতীয় নাম্বার চিত্রের যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, বাহুগুলোর দৈর্ঘ্য এ একক, বি একক এবং সি একক। তোমরা চিত্র দেখেই হয়তো অনুমান করতে পারছো এ, বি এবং সি তিনটে দৈর্ঘ্য তিন ধরনের, তিন রকমের। এই ধরনের যে ত্রিভুজ তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ, তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ, যাকে বলা হয় এস্কেলেন ট্রায়াঙ্গেল। তাহলে বোঝা গেল, তাহলে আমরা বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার পেলাম? 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেল। এবারে আসি আমরা কোণ ভেদে ত্রিভুজকে আমরা কয় ভাগে ভাগ করি। বাহুভেদে 3 ভাগে ভাগ করলাম, এবারে কোণ ভেদে কয় ভাগে ভাগ করা যায় দেখা যাক। দেখো চতুর্থ নাম্বার যে চিত্র, সেই চতুর্থ নাম্বার চিত্র অনুযায়ী দেখো ত্রিভুজের 3টি কোণ আমরা দেখতে পাচ্ছি, 35 ডিগ্রি, 80 ডিগ্রি, 65 ডিগ্রি। এই কোণগুলোর ক্ষেত্রে আগে তোমাদেরকে বলে নেই, তোমরা প্রত্যেকেই জানো, তবু আরেকবার বলে নেই, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তোমরা 35, 80 এবং 65কে যদি যোগ করো 180 ডিগ্রি পাবে। যাই হোক, আমরা চতুর্থ নাম্বার চিত্রে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, সেই ত্রিভুজে 35 ডিগ্রি, 80 ডিগ্রি এবং 65 ডিগ্রি 3টি অ্যাঙ্গেল আছে। এবং দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেলের পরিমাপ 90 ডিগ্রির থেকে ছোট। যখন কোনো কোণের মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয়, তখন আমরা তাকে বলি সূক্ষ্ম কোণ, অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে কোণ ভেদে আমরা চতুর্থ নাম্বার চিত্র অনুযায়ী যে ত্রিভুজ পেলাম, সেই ত্রিভুজকে কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে কোণ ভেদে আমরা একটা ভাগ পেলাম, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা পঞ্চম নাম্বার চিত্রে যে ত্রিভুজটাকে দেখতে পাচ্ছি, তার দেখো একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি।
90 ডিগ্রি হলেই, কোনো একটি কোণ ত্রিভুজের 90 ডিগ্রি হলেই তোমরা সেই কোণকে কি বলতে পারবে? সমকোণী ত্রিভুজ, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বোঝা গেল? এইটা যদি 90 হয়, বুঝতেই পারছো অপর যে দুটি কোণ থাকবে তাদের সমষ্টি কী হবে? 90 হবে, অর্থাৎ তিনটি কোণের সমষ্টি 180 হবে। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মধ্যে যে কোনো একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, আমরা তাকে বলবো সমকোণী ত্রিভুজ, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার হলো? এবারে দেখো 6 নাম্বার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটা কোণ 115 ডিগ্রি, অপর দুটি কোণ 35 ডিগ্রি এবং 30 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রিকে ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ 115 ডিগ্রি। এই ধরনের ত্রিভুজকে আমরা কি ধরনের ত্রিভুজ বলবো? স্থূলকোণী ত্রিভুজ। কি? স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম কোণ ভেদে যে ত্রিভুজগুলোকে আমরা ভাগ করতে পারলাম সেটা হচ্ছে 3 ভাগে। একটাকে কি বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, আরেকটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। দেখো, তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো ইনফরমেশান পেলাম। সেগুলো কি কি? যখন কোনো কোণের মান শুধুমাত্র 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড় হবে প্রতিটা কোণের মান, তখন সেই ধরনের ত্রিভুজকে আমরা বলবো সূক্ষ্মকোণী। তাহলে সূক্ষ্মকোণ বলতে কি? 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। যখন দেখব কোনো একটি কোণের মান 90, সেই ধরনের ত্রিভুজকে আমরা কি বলবো? সমকোণী। এবারে দেখো, যখন কোনো কোণের মান 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, এই ধরনের যে কোণগুলো থাকবে তাকে আমরা কি বলবো? স্থূলকোণী। বোঝা গেল? তাহলে দেখো, আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কতকগুলো বিষয় পেলাম। তাহলে একটা ত্রিভুজকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: 3টি বাহু, 3টি কোণ এবং 3টি শীর্ষবিন্দু। দেখো, আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বা পরিসীমা বের করব, আমাদের এই ধরনের বিষয়গুলো সম্পর্কে একটু জানা খুবই প্রয়োজন। এবারে দেখো, আমাদের পরিসীমা এবং ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো, আগে সেইটা বোঝার চেষ্টা করি। 1 নম্বর চিত্র অনুসারেই আমরা দেখার চেষ্টা করি। ত্রিভুজের পরিসীমা বলতে আমরা বুঝবো এই যে সীমারেখা আছে, এই যখন এখানে সীমারেখা বলতে কি? এবি, বিসি, সিএ, এর 3টি সীমারেখা আছে এবং 3টি সীমারেখা দ্বারা, অর্থাৎ 3টে বাহু দ্বারা এবিসি ত্রিভুজটি আবদ্ধ। এই যে সীমারেখাগুলির যোগফলকেই আমরা বলবো কি? পরিসীমা। ক্লিয়ার? যে কোনো একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা। এবারে আমরা চলে আসি ক্ষেত্রফল কাকে বলে। ক্ষেত্রফল বলতে ত্রিভুজের ক্ষেত্রেই বলি, 3টে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক যে ক্ষেত্র, মানে এ বি সি, এর মধ্যকার যে জায়গাটা আছে, এর মধ্যে যে পরিমাণ জায়গা আছে, কতটা অংশ জুড়ে ওই এবিসি ত্রিভুজটা অবস্থান করছে, সেইটুকুইকে, সেই অংশটাকে আমরা কি বলবো? ক্ষেত্রফল। ক্লিয়ার হলো? এবারে দেখো, এই পরিসীমা এবং ক্ষেত্রফল এক একটা চিত্রের ক্ষেত্রে এক এক ধরনের হয়। মানে এক একটা চিত্রের ক্ষেত্রে এক এক ধরনের প্রসেস মেনটেন করে আমাদের পরিসীমা বা ক্ষেত্রফল বের করতে হয়। সেইগুলো কিন্তু আজকে আমরা মূলত শিখব, যে কোন ত্রিভুজের কিভাবে আমরা তার পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। দেখো, এখানে আমরা বাহুভেদে এবং কোণ ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো শিখেছি। এখানে আমাদের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে
আমরা শুধুমাত্র 4টে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেই ফর্মুলাটা শিখব। তাহলে যে কোনো প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সহজেই বা পরিসীমা সহজেই নির্ণয় করতে পারবো। নাম্বার 1 চিত্র, এর ক্ষেত্রফল নির্ণয় করা শিখব, পরিসীমা এর ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করা শিখব। 2 নাম্বার 3 আর হচ্ছে নাম্বার 5। 4 এবং 6 এই দুটো আমাদের দরকার নেই, এইগুলো শিখতে পারলেই এই দুটো অটোমেটিক চলে আসবে। তার আগে একটা ছোট্ট করে কথা বলে রাখি, যে কোনো ত্রিভুজের আমরা যদি উচ্চতা নির্ণয় করতে পারি, যে কোনো ত্রিভুজের আমরা যদি উচ্চতা নির্ণয় করতে পারি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা সহজেই বের করে দিতে পারবো। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি বললাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা ভূমি বলতে মনে করো বিসি, বিসি বাহুর বিপরীত কৌণিক বিন্দু কি এ থেকে যখন আমরা বিসি বাহুর উপরে লম্ব টানবো সেটা হয়ে গেল কি উচ্চতা। যেহেতু বিসি বাহুর উপরে বেস করে আমরা টানছি, তাহলে বিসি বাহুটাকে কি বলবো? ভূমি। এই ফর্মুলায় ফেললেই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে বুঝতেই পারলে যে কোনো ত্রিভুজের আমরা যদি উচ্চতা নির্ণয় করতে পারি তাহলে সহজেই ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে আমরা বলে দিতে পারবো। তাহলে আমাদের এই যে ফিগারগুলো আছে, এই ফিগারগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই চেষ্টা করব তাদের উচ্চতাগুলোর কিভাবে নির্ণয় করতে হয়। উচ্চতার সন্ধান যদি আমরা পেয়ে যাই তাহলে সেই ধরনের ত্রিভুজগুলোর ক্ষেত্রফল আমরা সহজেই বলে দিতে পারবো। আমরা এখানে দুটো চিত্র আঁকলাম। মনে করো এটা হচ্ছে বি চিত্র, এটা হচ্ছে এ চিত্র। এখানে দেখো বি চিত্র যেটা, সেখানে আমরা কি করেছি একটু বোঝার চেষ্টা করি। এখানে দেখো বিসি বাহুর বিপরীত যে শীর্ষবিন্দু সেটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে এডি লম্ব টেনেছে। লম্ব মানে কি? এই সরলরেখাটা বিসি বাহুর উপরে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থিত। একই রকমভাবে এসির বাহুর বিপরীত শীর্ষবিন্দু বি, বি থেকে বি এসি বাহুর উপরে লম্ব টেনেছি। একই রকমভাবে এবি বাহুর উপরে সিএফ লম্ব। তাহলে 3টে লম্ব আমি টেনেছি এবং এই 3টি লম্ব দেখো একটা বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই 3টি লম্ব, ত্রিভুজের 3টি লম্ব দেখো যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটা কিন্তু সমবিন্দু, একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটাকে আমরা কি বলবো? লম্ব বিন্দু। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবে। অনেক সময় এই লম্ব বিন্দু কাকে বলে এবং ভর কেন্দ্র কাকে বলে, এই দুটো বিষয় কিন্তু আমরা একটু গুলিয়ে ফেলি। সেই জন্য তোমরা মাথায় রাখবে ত্রিভুজের লম্বত্রয় যে বিন্দুতে রয়েছে সেই বিন্দুটাকে আমরা বলবো লম্ব বিন্দু, যাকে আমরা বলে থাকি অর্থ সেন্টার। এবারে এসো চিত্র নাম্বার এ। চিত্র নাম্বার এতে দেখো বিসি এর মধ্যবিন্দু ডি, বিসি এর বিপরীত দিকে শীর্ষবিন্দু এ। তাহলে এডি, এই যে এডি, এডিটাকে বলবো আমরা একটা মধ্যমা। তাহলে মধ্যমা বলতে বুঝতে পারছো কোনো বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে এর ঠিক মাঝখানে যে বাহুটা অর্থাৎ এডি, এই এডিটা, এটাকেই আমরা বলবো মধ্যমা। একই রকমভাবে দেখো এ সি এর মধ্যবিন্দু ই, তাহলে বি বিপরীত শীর্ষবিন্দু বি থেকে ই, এই বিই যে সরলরেখাটা টানলাম সেটাকেও বলা হয় একটা মধ্যমা। একই রকমভাবে তোমরা বুঝতে পারছো সিএফ, এটিও একটি মধ্যমা। তাহলেও দেখো এখানে দেখো এডি, বি এবং সিএফ এরাও কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটাকে আমরা কি বলবো? এই বিন্দুটাকে আমরা বলবো ভর কেন্দ্র। তাহলে ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটাকে আমরা কি বলবো? ভর কেন্দ্র। এবং মাথায় রাখবে এই যে ভর কেন্দ্র, ওই যে বিন্দুটি,
ওই বিন্দুটা যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে কিন্তু ডিভাইডেড করে, ভাগ করে। দেখো 5 নাম্বার যে চিত্র, সেই 5 নাম্বার চিত্রে আমরা এসি একটা বাহুকে দেখতে পাচ্ছি। মাথায় রাখবে এই এসি বাহুকে আমরা বলবো অতিভুজ। তাহলে মাথায় রাখবে অতিভুজ যদি বলা হয় কাকে বলা হয়? যে কোণটি ত্রিভুজের যে কোণটি সমকোণ তার বিপরীত দিকের যে বাহুটা থাকবে সেই বাহুটাকেই কিন্তু আমরা বলবো অতিভুজ। এবং মাথায় রাখবে ওই অতিভুজটাই কিন্তু ওর দুটি বাহুর থেকে বৃহত্তম বাহু হবে। আর একটা কথা তোমাদের একটু বলে রাখি, তোমরা মাথায় রাখবে, মনে করো 3য় নাম্বার চিত্র অনুসারে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করবে যে এখানে কি দেখতে পাচ্ছ, এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান সি, বড় থেকে ছোট এই হিসেবে সাজালাম। তাহলে বুঝতে পারলে? এবারে এখানে যদি তোমরা কোনো কন্ডিশন পেয়ে যাও, এ স্কোয়ার লেস দ্যান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যদি এই কন্ডিশনটা তোমাদের সামনে চলে আসে, অর্থাৎ বৃহত্তম বাহু স্কোয়ার সমান এই দুটো বাহুর স্কোয়ার, তখন মাথায় রাখবে এই কন্ডিশনটা যদি তোমাদের সামনে চলে আসে তাহলে ওই ত্রিভুজটাকে বলা হবে সূক্ষ্মকোণী। বোঝা গেল? এই কন্ডিশন যদি তোমাদের সম্মুখে চলে আসে কি বলবে? ত্রিভুজটা সূক্ষ্মকোণী। নাম্বার 2, যদি কন্ডিশনটা এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসে, এই ধরনের কন্ডিশন যদি তোমাদের চলে আসে তখন সেই ত্রিভুজকে বলবে সমকোণী ত্রিভুজ। নাম্বার 3, যদি এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তোমাদের এই কন্ডিশনটা চলে আসে তখন তাকে বলবে স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল? তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য যদি এ বি সি হয় তাহলে প্রথম কন্ডিশনের জন্য বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ, দ্বিতীয় কন্ডিশনের জন্য বলবো সমকোণী ত্রিভুজ, তৃতীয় কন্ডিশনের জন্য বলবো স্থূলকোণী ত্রিভুজ। এইগুলো একটু তোমরা মাথায় রাখবে। তার পাশাপাশি একটা কথা বলে রাখি, দেখো 3য় নাম্বার চিত্র অনুসারে দেখবে 115, 3য় নাম্বার চিত্র দেখো, এ কোণটি হচ্ছে 115 এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এ কোণের বিপরীত দিকের যে বাহুটা এ আছে সেই বাহুটা কিন্তু বৃহত্তম। তাহলে এখান থেকে একটা বিষয় কি তোমরা স্পষ্ট হলে যে বৃহত্তম কোণের বিপরীত দিকে যে বাহুটাকে আমরা পাই সেই বাহুটাই কিন্তু বৃহত্তম। এখানে দেখো এই কোণটা 35 ডিগ্রি, 35 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আমরা পেলাম সেই বাহুটা দেখো এ এবং সি বাহুর দৈর্ঘ্যের মাঝামাঝি দৈর্ঘ্যে, অর্থাৎ 115 এবং 30-এর মাঝের কোণ কিন্তু হচ্ছে 35 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো এই বাহুটা কি হলো? মাঝখানের দৈর্ঘ্যের বাহু। একই রকমভাবে দেখো যে কোণটি 30 ডিগ্রি মানে সবচেয়ে ক্ষুদ্র কোণ, তার বিপরীত দিকের যে বাহুটা সি সেই বাহুটাও কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম হবে। এই বিষয়টা কিন্তু তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম। এটা কিন্তু মনে রাখার চেষ্টা করো তোমরা। ধরে নাও এই 3য় নাম্বার চিত্র অনুসারেই আমরা লিখে দিলাম, 3য় নাম্বার চিত্র অনুসারেই কিন্তু আমরা এগুলো বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ধরে নাও এ বি সি 3টে অ্যাঙ্গেল, এ বি সি 3টে অ্যাঙ্গেল বুঝতেই পারছো। এ কত আছে? 115 ডিগ্রি, বি কত আছে? 35 ডিগ্রি, সি কত আছে? 30 ডিগ্রি। এবারে দেখো তোমাদের দেখা গেল যে তোমাদের প্রথম যে একটা কন্ডিশন দিল সেই কন্ডিশনে তোমরা দেখতে পেলে এ লেস দ্যান বি প্লাস সি। যখন তোমাদের বলা হলো এ কোণ বি প্লাস সি অপর দুটি কোণের সমষ্টির চেয়ে কি বড়, এ কোণের থেকে এই দুটো কোণের সমষ্টি বড়, মাথায় রাখবে এই কন্ডিশনে ত্রিভুজটা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজ। নাম্বার 2, যদি দেখো
এ ইকুয়াল টু বি প্লাস সি, এ কোণটা বি এবং সি এই দুটি কোণের সমষ্টির সঙ্গে সমান হয়েছে, তখন বলবে এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। নাম্বার 3, যদি দেখো এ কোণটা অপর দুটি কোণের সমষ্টির চেয়ে বড় হয়েছে, তখন এই কন্ডিশনের জন্য তোমরা বলবে এই ত্রিভুজকে স্থূলকোণী ত্রিভুজ। বোঝা গেল? তাহলে পাশাপাশি এই বিষয়গুলোও কিন্তু তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে। এই যে 5 নাম্বার ফিগার 5, এই 5 নাম্বার চিত্র অনুসারে কি বুঝলাম? এটি একটি সমকোণী ত্রিভুজ। তোমরা মাথায় রাখবে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ মানে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে কি পেলাম? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের প্রচুর কাজে লাগে। যে কোনো জায়গায় দেখবে এই সূত্রটাকে আমরা যখন তখন কাজে লাগিয়ে থাকি। তাহলে এই পিথাগোরাসের সূত্রটা কিন্তু আমাদের সব সময়ের জন্য ব্যবহার হতে পারে, এটাকে মনে রাখবে। আমরা আজকে যে ক্ষেত্রফলটা বের করব, প্রথমে ফিগার 1টা কি আছে? ফিগার 1-এ আছে সমবাহু ত্রিভুজ। দেখো আমরা আগেই বলেছি পরিসীমা বলতে আমরা কি বুঝবো? ত্রিভুজের পরিসীমা বলতে আমরা বুঝবো যে ওর 3টে বাহুর যোগফল। তা দেখো এখানে 3টে বাহুর দৈর্ঘ্য কি আছে? এ একক। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে কি? এ একক করে। তাহলে বুঝতেই পারছো 3টে বাহুর দৈর্ঘ্য কি? 3a। বোঝা গেল? এবারে বের করব আমরা ক্ষেত্রফল। আর তোমাদের আগেই বলেছি ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমাদের কি লাগবে? উচ্চতা লাগবে। তাহলে এই ত্রিভুজের উচ্চতাটা আমরা কিভাবে বের করব সেটা আগে দেখে নিই। বিসি এটা একটা সমবাহু ত্রিভুজ। এ বিন্দু থেকে যদি আমি একটা বিসি বাহুর উপরে লম্ব টানি, তাহলে মাথায় রাখবে এই লম্বটা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু কোনো লম্ব তার ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এবারে দেখো তাহলে কি হলো? আমি এবারে যদি এডিসি এই ত্রিভুজটার কথা বিচার করি, ত্রিভুজ কোনটা নেব বলছি? এডিসি। তাহলে দেখো আমার বের করতে হবে কি? এডিটা। এবারে দেখো ডিসি এই বাহুটার দৈর্ঘ্য কত? a/2। কেন a/2? বিসি বাহুর দৈর্ঘ্য একক, তাহলে ডিসি এই বাহুর দৈর্ঘ্যটা কি হবে? a/2 একক। এবারে দেখো আমার এডিটা বের করতে হবে। এডি বলতে কি? এখানে এডি বলতে হচ্ছে লম্ব, আর এডিসি হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ। এবারে দেখো এডি সমান কি হচ্ছে? তাহলে এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে এডির দৈর্ঘ্য। এসি স্কোয়ার মানে কত? এ স্কোয়ার। ডিসি স্কোয়ার মানে কত? a/2 এর হোল স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, অর্থাৎ 3a² সমান কি আসলো? √3/2 ইন্টু a। তাহলে বুঝতেই পারছো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা বলতে আমরা কি বুঝলাম? উচ্চতা বলতে আমরা বুঝলাম √3/2 ইন্টু বাহু। বোঝা গেল? তাহলে বুঝতেই পারছো সমবাহু ত্রিভুজের উচ্চতাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে আমরা কি জানি? ক্ষেত্রফল মানে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো এখানে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত দেওয়া আছে? ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে একক,
আর উচ্চতা কত রয়েছে √3/2 ইন্টু এ, তাহলে কি হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে দেখবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি বলা হয় ক্ষেত্রফলের সূত্রটা কি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যদি বলা হয় উচ্চতা কত তখন কি বলবে √3/2 ইন্টু বাহু। যদি বলা হয় পরিসীমা কত তখন কি বলবে 3 ইন্টু বাহু। এইগুলো যদি তোমরা যদি একটু বুঝে নিতে পারো, পরীক্ষার সময় দেখবে সূত্র যদি ভুলেও যাও, তোমরা কিন্তু তোমাদের এই বিষয়গুলো বোঝা থাকলে তোমরা কিন্তু সহজেই কিন্তু এটাকে বের করে দিতে পারবে। বোঝা গেল? তাহলে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা বুঝে নিতে পারলাম। এবারে যেটাই আসবো সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আমরা উচ্চতা নির্ণয় করব, পরিসীমা নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব সেটা দেখে নিই। সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো তিনটে বাহু কি কি আছে, সমান যে বাহু সেই সমান বাহু দুটির দৈর্ঘ্য আছে বি একক এবং ভূমি আছে কত এ একক। অর্থাৎ পরিসীমা কি বুঝলাম এখানে, পরিসীমা 2b + a, অর্থাৎ বি তিনটে বাহুর যোগফল। তাহলে বোঝা গেল পরিসীমাটা কি। এবারে দেখো এর উচ্চতা বের করব। তোমরা দেখে নাও এর উচ্চতা কি করব, বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ, এখান থেকে একটা উচ্চতা টানো। তাহলে দেখবে এই উচ্চতা বিসি বাহুকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ ডিসির দৈর্ঘ্য কত হবে a/2। তাহলে দ্বিতীয় নাম্বার চিত্র অনুসারে আমরা এডি এর দৈর্ঘ্যটা কত পাবো, সেই একই সূত্র এডি সমান √ কি হবে AC² - DC², অতএব B² - A/2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে তোমরা যদি একটু ভাষা আকারে বলতে চাও কিভাবে বলবে যে √ সমান বাহুদ্বয়ের হোল স্কোয়ার বিয়োগ ভূমি/2 এর হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম। এবারে কি করব, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি হবে বলো, এখানে বিসি বাহুর দৈর্ঘ্যটা কত এ একক, তাহলে ক্ষেত্রফল মানে কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কি হবে B² - A²/4 বর্গ একক। মাথায় রাখবে ক্ষেত্রফল সবসময় কি হয় বর্গ একক হয়। তার কারণ কি, এখানে দেখবে দুটো বাহুর দৈর্ঘ্যের গুণফল, এই কারণেই আমরা কি এককটা কি পাই বর্গ একক। তাহলে তোমরা বুঝতেই পারছো সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোনো ত্রিভুজের কিভাবে ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে পারি। এবারে আসবো আমরা চিত্র নাম্বার 3, অর্থাৎ বি সমবাহু ত্রিভুজ। এই বি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এবারে সেটা দেখার চেষ্টা করি। দেখো এই বি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা বুঝতেই পারছো তিনটে বাহু 3 রকম দৈর্ঘ্যের, অর্থাৎ এখানে পরিসীমা কি হবে, এখানে পরিসীমা কি হচ্ছে a + b + c। তাহলে এটা হচ্ছে বি সমবাহু ত্রিভুজের পরিসীমা। এবারে যদি বলা হয় অর্ধ পরিসীমা কি, অর্থাৎ যে পরিসীমা তার অর্ধেক পরিসীমা, এটাকেই আমরা বলবো অর্ধ পরিসীমা। এবারে দেখো তাহলে অর্ধ পরিসীমাকে যদি আমরা এস দিয়ে চিহ্নিত করি তাহলে অর্ধ পরিসীমা কি হবে a + b + c/2, এটাকে আমরা বলবো কি অর্ধ পরিসীমা। এবারে দেখো
তোমার এই বিষম ত্রিভুজে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। বোঝা গেল? তোমাদের শুধু এইটা খেয়াল রাখতে হবে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অর্ধপরিসীমাটা জানলেই আমাদের কিন্তু ক্ষেত্রফলটা কি সেটা সহজেই বের করা যাবে। তার সূত্র কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রটা দিয়েই কিন্তু তোমরা সহজেই যে কোনো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে। এবারে দেখো আর একটা ত্রিভুজ আমাদের বাকি আছে, সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটার পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারলেই আমরা যে কোনো ত্রিভুজের সহজেই ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে পারবো। নাম্বার 5 তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো বুঝতেই পারছো, তাহলে এই ত্রিভুজটার বাহুগুলির যে সমষ্টি হবে, বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি হবে এই ত্রিভুজটার পরিসীমা। যদি ধরে নাও যে এটা বি, এটা এ, এটা সি, তাহলে ত্রিভুজটার পরিসীমা কত হবে? এ প্লাস বি প্লাস সি একক। এটা হবে কি? পরিসীমা। এবারে দেখো এর ক্ষেত্রফলটা বের করাটা খুবই সিম্পল। তার কারণ দেখো এটা যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, দেখতেই পাচ্ছ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। বিসিটাকে যদি ভূমি বলো তাহলে লম্বটা কি বলবে? এবি। আমরা কি বলেছিলাম? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কিন্তু এখানে সহজেই ক্ষেত্রফলটা তোমরা বলে দিতে পারবে, সেটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু এ ইন্টু সি বর্গ একক। বোঝা গেল? তাহলে তোমরা সহজেই যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রফল কি সহজেই কিন্তু বলে দিতে পারবে। এবারে দেখো আমরা দুটো একটু আলাদা বিষয় জানব, যেগুলো কিন্তু আমাদের খুবই কাজে লাগবে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। দেখো তোমরা চিত্রে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এ বি সি। এখানে দেখো ধরে নাও এ বি এর মধ্যবিন্দু ডি এবং এ সি এর মধ্যবিন্দু ধরে নাও ই। তোমরা মাথায় রাখবে, আমি যদি এই ডিই কে যুক্ত করি, কি করা হলো? ডিই কে যদি যুক্ত করি, এই যে ডিই, এই ডিই এই বাহুটার দৈর্ঘ্য হবে বিসি বাহু দৈর্ঘ্যের অর্ধেক। কি বললাম? অর্থাৎ ডিই বাহুর যে দৈর্ঘ্য হবে সেইটা হবে হাফ অফ বিসি। শুধু তাই নয়, এটা মাথায় রাখবে, ডিই বাহুটা বিসি বাহুর সমান্তরাল হবে। বোঝা গেল? আর একটা বিষয় এখানে খেয়াল রাখো, তাহলে কি বুঝলে? এ বি এর মধ্যবিন্দু ডি এবং এ সি এর মধ্যবিন্দু হচ্ছে ই। এবারে ধরে নাও বিসি এর মধ্যবিন্দু এফ। বিসি এর মধ্যবিন্দু কি ধরা হলো? এফ। এবারে দেখো ডিএফ এবং ইএফ যুক্ত করলাম। তাহলে তোমরা চিত্র অনুসারে বুঝতেই পারছো এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হলো? 1 2 3 4, 4টে ত্রিভুজ উৎপন্ন হলো। মাথায় রাখবে, এই 4টে যে ত্রিভুজ উৎপন্ন হলো, এই চারটে ত্রিভুজ এদের প্রত্যেকেরই কিন্তু ক্ষেত্রফল সমান। কি বললাম? এই যে 4টে ত্রিভুজ আমরা এখানে পেলাম, এই প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে দেখো তোমাদেরকে যদি বলা হয় যে ডিইএফ এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে তোমরা সহজেই কি বলতে পারবে? যে
বড় যে ত্রিভুজ এ বি সি সেইটা বাই 4। কেন? ওই ত্রিভুজেরই তো 4টে ভাগে ভাগ করা হলো, তার একটি ভাগ তো ডিইএফ ত্রিভুজ। তাহলে ডিইএফ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? বড় যে ত্রিভুজ তার ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। বোঝা গেল? জাস্ট এইগুলোকে একটু খেয়াল রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এইগুলো আমরা মানে সরাসরি অ্যাপ্লাই করবে এগুলো। দেখো এখানে একটা ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এটাও নিশ্চয়ই অনুমান করতে পেরেছো যে এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবারে দেখো সমবাহু ত্রিভুজের বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু সেটা হচ্ছে এ থেকে যদি আমি লম্ব টানি, তোমরা আগেই জানো এটা যে এই বাহুকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এটি হচ্ছে এই সমবাহু ত্রিভুজটার একটি উচ্চতা। এবারে একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখার চেষ্টা করো। মনে করো যে কোনো একটা বিন্দু আমি এস নিলাম, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এটা। যে কোনো একটা বিন্দু আমি এই সমবাহু ত্রিভুজের মধ্যে যে কোনো একটা বিন্দু নিলাম এবং সেই বিন্দুটার নাম আমি এস দিলাম। এবারে দেখো এই এস যে বিন্দু, এই বিন্দু থেকে তুমি এসি বাহুর উপরে একটা লম্ব টানো। এসি বাহুর উপরে কি করলে? লম্ব টানলে। একই রকমভাবে তুমি বিসি বাহুর উপরেও একটা লম্ব টানো। একই রকমভাবে তুমি এবি বাহুর উপরেও একটা লম্ব টানো। তা এ সি এর উপরে যে লম্বটা তার নাম দিলাম এসি, বিসি বাহুর উপরে এই বাহুটার নাম দিলাম এস এফ, আর এইটা মনে করো জি, এস জি। তোমরা এখানে শুধু এই বিষয়টা একটু খেয়াল রাখবে যে এই এডি যে উচ্চতা আমরা বের করলাম, এই উচ্চতা হবে এই এস এফ প্লাস এস ই প্লাস এস জি, এই তিনটি যে দৈর্ঘ্য তার সমষ্টির সঙ্গে সমান। বোঝা গেল? তা এই সমষ্টির সঙ্গে সমান। তোমরা যদি এটাকে প্রমাণ করতে চাও তাহলে এটা সহজেই প্রমাণ করতে পারবে। কি করবে দেখো, যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি? প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক। এবারে দেখো দেখো প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা যেটা নির্ণয় করছি, বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বিসি। বিসি মানে কি? একক ইন্টু কি? উচ্চতা মানে কি করলাম? এ ডি সমান। দেখো আমরা কি কি নিচ্ছি? ত্রিভুজ নিচ্ছি এস বি সি। প্রথমে দেখো ত্রিভুজ কি নিলাম? এস বি সি প্লাস ত্রিভুজ নিচ্ছি এএসসি। কি নিলাম? ত্রিভুজ এএসসি প্লাস ত্রিভুজ নেব এএসবি। এএসবি বোঝা গেল? এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি তো এই বড় ত্রিভুজ, যেটা ত্রিভুজ এ বি সি এর সমষ্টির সঙ্গে সমান হবে। এবারে দেখো ত্রিভুজ এস বিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, কি ভূমি হচ্ছে বিসি। আচ্ছা আমরা লিখে নেই আগে, বিসি ইন্টু উচ্চতা কি? এস এফ। এবারে দেখো এ এস কি করা হচ্ছে এখানে? এ এস সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে কি? এস ই প্লাস এ এস বি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? দেখো হাফ ইন্টু ভূমি হচ্ছে কি? এ বি ইন্টু এটা কি হচ্ছে? এস জি। এবারে দেখো বিসি এসি এবি এরা প্রত্যেকেই তো বাহুর দৈর্ঘ্য, তা প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি? এ একক। তাহলে হাফ অফ এ এস এফ প্লাস হাফ অফ এ এস ই প্লাস হাফ অফ এ এস জি। তাহলে দেখো এখান থেকে যদি হাফ অফ এ কমন নাও তাহলে কি পড়ে থাকছে? এস এফ প্লাস
এসি প্লাস এস জি। এবারে এই দুটোকে তোমরা যদি তুলনা করো তাহলে কি পাচ্ছ, এ ডি সমান এস এফ প্লাস এসি প্লাস এস জি। বোঝা গেল? তাহলে এইটা তোমরা পেয়ে গেলে। তাহলে তোমরা মাথায় রাখবে যে যে কোনো ত্রিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা ওই সমবাহু ত্রিভুজের মধ্যে আমি যদি কোনো একটা বিন্দু নেই, সেই বিন্দু থেকে যদি আমরা প্রতিটা বাহুর উপরে লম্ব টানি, সেই লম্বগুলোর যে সমষ্টি হবে সেই সমষ্টিটা হবে ওই সমবাহু ত্রিভুজের উচ্চতার সমষ্টির সঙ্গে সমান। ক্লিয়ার? এবারে দেখো আর একটা বিষয় একটু মাথায় রাখলেই কিন্তু আমাদের সমস্ত যে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের চিত্র। এবারে এই সমকোণ কিউ বিন্দু থেকে পি আর বাহুর উপরে কিউএস একটি লম্ব টানলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে কিউএস লম্ব এর দৈর্ঘ্য কত, অর্থাৎ কিউএস এই যে বাহুটা, এই বাহুটার দৈর্ঘ্য কত। মাথায় রাখবে এই বাহুর দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো, কিউএস বাহুর দৈর্ঘ্য সমান, মাথায় রাখবে সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে, একটা আছে কি পি কিউ আর একটা আছে কিউ আর, এই বাহু দুটির গুণফল বাই পি আর, বাই পি আর। তোমরা এটাকে প্রমাণ করতে চাইলেও কিন্তু প্রমাণ করে নিতে পারবে। তোমরা জাস্ট আপাতত এটাকে মনে রাখার চেষ্টা করো। এটা একটা বিষয় গেল। আরেকটা বিষয় দেখো, ধরে নাও এই যে কিউএস এই বাহুটার দৈর্ঘ্য এক্স এবং কিউ আর এই বাহুটার দৈর্ঘ্য এ এবং পি কিউ এই বাহুটার দৈর্ঘ্য বি। আমি কিন্তু আরেকটা ক্ষেত্র নিয়ে বলছি। কি বলছি এখানে, ধরে নাও ভূমিটার দৈর্ঘ্য এ একক, উচ্চতা যেটা সেটা বি একক, এবং তোমার এই যে কিউ বিন্দু থেকে অতিভুজের উপরে যে লম্ব অঙ্কন করেছি তার দৈর্ঘ্যটা ধরে নিলে এক্স একক। তাহলে এই এক্স, বি এবং এ এই তিনটের মধ্যে সম্পর্ক কি হবে এইটা একটু তোমরা মাথায় রাখবে। 1/a² প্লাস 1/b² ইকুয়াল টু 1/x²। বোঝা গেল? এই সম্পর্কটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবে। অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমরা এদের প্রয়োগ করব। এবারে দেখো, এবারে লাস্ট যে বিষয়টি ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে, ধরে নাও তোমাদের বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের ভূমিকে এবং উচ্চতাকে এক্স শতকরা করে বৃদ্ধি করলাম, তাহলে ক্ষেত্রফলের কত শতকরা পরিবর্তন হবে। বা ধরে নাও কোনো ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতার দৈর্ঘ্যকে এক্স শতকরা করে কমানো হলো, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে। বা ধরে নাও কোনো ত্রিভুজের ভূমিকে এক্স শতকরা বৃদ্ধি করলাম, অয় শতকরা হ্রাস করলাম, সেই ক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের পরিবর্তন কি হবে। বা ধরে নাও কোনো ত্রিভুজের ভূমিকে এক শতকরা বৃদ্ধি করলাম, তাহলে ওই পূর্বের ক্ষেত্রফলকে ধরে রাখতে গেলে ভূমির দৈর্ঘ্যকে আমার কত শতকরা হ্রাস করতে হবে। বোর্ডে এতক্ষণ ধরে যা বলা হলো সেগুলো একটু লিখে দেওয়া হয়েছে, তোমরা ওইগুলো একটু ধীরে ধীরে দেখে এবং বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলেই তোমরা অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের অঙ্কগুলো করতে আরও সহজ হবে। তোমরা জাস্ট এইগুলো একটু তোমরা খাতায় টুকে নিও।
এই সূত্রগুলো আর আগে যে বিষয়গুলো বোঝানো হলো তোমরা একটু ভালো করে দেখে এবং বুঝে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের ত্রিভুজ সংক্রান্ত যে কোনো টাইপের ত্রিভুজ হোক না কেন, তোমাদের ক্ষেত্রফল বা পরিসীমা বের করার ক্ষেত্রে কোনো প্রকার আর অসুবিধাই থাকবে না। যাই হোক, আজকে এখানে শেষ করছি। আগামী দিন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমার বিষয়ে অঙ্ক করব। তোমরা তার আগে একটু সময় নিয়ে ভালো করে এই যে বিষয়গুলো আজকে বোঝানোর চেষ্টা করলাম এইগুলো একটু ভালো করে দেখে নেবে। এইগুলো যদি তোমরা ভালোভাবে রপ্ত করতে পারো তাহলে দেখবে ক্ষেত্রফল বিষয়টা বা পরিসীমা বিষয়টা তোমাদের কাছে একদম ইজি ব্যাপার হয়ে যাবে। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।